হেই যোদ্ধারা, তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, কখনো কি কারো কাছে তোমার বড় প্ল্যান বললে হঠাৎ করে সেই আগুনটাই নিভে গিয়েছে? বলেছিলে তোমার সকাল ৫টায় উঠতে হবে, জিম শুরু করার কথা পোস্ট করেছিলে, ব্যবসার আইডিয়া বন্ধুদের বলেছিলে, আর এক মুহূর্তের জন্য ভালোই লাগলো, কিন্তু কয়েকদিন পর কিছুই বদলায়নি। কারণ কথা বলেই পুরস্কার পেয়ে গেছিলে কাজ শুরু করার আগে। অনেকেই এখানেই হারায়, কারণ তারা বুদ্ধিমানের অভাব নেই, কারণ সুযোগের অভাব নেই, কিন্তু তারা নিজেরাই শব্দের ভিড়ে শক্ত হয়ে দাঁড়াও। মার্কাস অরেলিয়াস বলেছিলে, ভালো মানুষ কি হওয়া উচিত নিয়ে আর সময় নষ্ট করো না, নিজেই হও। আজকের সময় এটা এমন শোনাবে, বাজে কথা বন্ধ করো, কাজ শুরু করো, তোমার দৈনন্দিন জীবনের দিকে নজর দাও। তুমি কমেন্ট সেকশনে ঝগড়া করো নিজের সঠিক প্রমাণ করার জন্য, তুমি তাদের কাছে নিজের ব্যাখ্যা দাও যারা আগেই ঠিক করে নিয়েছে তোমাকে বোঝার নয়। তুমি নিজের পছন্দের পক্ষে যুক্তি দাও তাদের কাছে যারা নিজে কিছুই তৈরি করেনি। আর তুমি যখন কথা বলছো তখন অন্য কেউ পড়াশোনা করছে, কেউ প্রশিক্ষণ নিচ্ছে, আর কেউ চুপচাপ কাজ করছে। তারা ভোরবেলা পোস্ট দেয় না, তারা ব্যর্থতার কথা বলে না, তারা তাদের পরিকল্পনা ব্যাখ্যা করে না, তারা শুধু উন্নতি করে। আর একদিন তুমি তাকাও, তারা এগিয়ে গেছে। এটাই নীরবতার শক্তি। নীরবতা দুর্বলতা নয়, এটা জমে থাকা শক্তি। গভীর চিন্তা অতিরিক্ত চিন্তা নয়, এটা যুদ্ধের আগে ছুরি ধার করার মতো। চুপচাপ জয় পাওয়া লুকিয়ে থাকার মতো নয়, এটা পৃথিবীকে তোমার প্রস্তুতির সময়টা দেখানোর অস্বীকৃতি। সত্যটা খুব সোজা, সবচেয়ে বেশি আওয়াজ করা লোকটা ঘরেই সাধারণত সবচেয়ে অনিরাপদ থাকে। সবচেয়ে নীরব মানুষটাই সাধারণত পর্যবেক্ষক, আর পর্যবেক্ষক প্যাটার্ন ধরে ফেলে, পর্যবেক্ষক ভুল দেখে, পর্যবেক্ষক তখনই আঘাত করে যখন প্রস্তুত। ইতিহাস এটাই প্রমাণ করে। সবচেয়ে শক্তিশালী নেতা কখনোই বারবার কথা বলেনি, তারা শুনেছে, ভাবেছে, হিসেব করেছে, তারপর একবারই কাজ করেছে, আর সেটাই যথেষ্ট হয়েছে। এখন তোমার সবচেয়ে বড় আপগ্রেড বেশি মোটিভেশন নয়, এটা বেশি নিয়ন্ত্রণ। চুপ থেকো, গভীরভাবে ভাবো, নীরবে জয়ী হও। তুমি যে ৮টি স্টোইক নীতি শিখতে চলেছ, সেগুলো তোমাকে তোমার নিয়ন্ত্রণ শেখাবে। জিহ্বা থামাও, মনকে নিয়ন্ত্রিত করো, আর ফলাফল তৈরি করো, কোনো প্রশংসার অপেক্ষা না করে। এটা প্যাসিভ হওয়ার ব্যাপার না, এটা স্পষ্ট হওয়ার ব্যাপার। যদি তুমি পারফর্ম করা বন্ধ করে প্রোডাক্ট তৈরি করতে চাও, যদি তুমি প্রচারণা ছাড়া কিছু গড়তে চাও, যদি তুমি স্টোইকের মতো চলতে চাও, তাহলে ভিডিওটাকে হাইপ করো আর লাইক দিয়ে দাও। এখনই কমেন্টে লিখো, আমি চুপচাপ জিতি, আমার সঙ্গে থাকো। এই ভিডিও শেষ হওয়ার আগে তুমি শুধু নীরবতা বুঝবে না, সেটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে শিখবে। প্রথম কথা, নীরবতা দুর্বলতা নয়, এটা হলো আত্মসংযম। বেশিরভাগ মানুষ মনে করে চুপ থাকা মানে তোমার বলার কিছু নেই। তারা ধরে নেয় মিটিংয়ে যদি তুমি নীরব থাকো তাহলে তুমি অনিশ্চিত, যদি তুমি পাল্টা তর্ক না করো তাহলে হারলে, যদি তুমি সঙ্গেই নিজের পক্ষে কথা না বলো তাহলে নিশ্চয় দোষী। এভাবেই আজকে সময়টা পৃষ্ঠভূমি হয়ে গেছে। কিন্তু স্টোইসিজম কিছু আলাদা শেখায়। মার্কাস অরেলিয়াস লিখেছেন, সবচেয়ে বড় প্রতিশোধ হলো তোমার শত্রুর মতো না হওয়া। এটা আবার বড়। তাদের যেতো না, লজ্জিত করো না, ধ্বংস করো না, শুধু প্রত্যাখ্যান করো। তাদের মতো হও। আসো, এগুলো বাস্তবে নিয়ে আসি। তুমি অফিসে আছো, একজন সহকর্মী চুপচাপ তোমাকে অন্যদের সামনে ছোট করে। তুমি পরিবারের সঙ্গে আলোচনায় আছো, কেউ তোমার দিকে বিদ্রুপপূর্ণ মন্তব্য ছুড়ে মারে। তুমি অনলাইনে আছো, এক অচেনা তোমাকে কমেন্ট সেকশনে অবজ্ঞা করে। তোমার বুক চেপে যায়, হার্টের ধুকফুক বাড়ে, মন শুরু করে পারফেক্ট জবাব তৈরি করতে। তুমি সঙ্গেই জবাব দিতে চাও, কারণ প্রতিক্রিয়া দেয়াটা শক্তিশালী মনে হয়, কিন্তু তা নয়, এটা প্রত্যাশিত। আর প্রত্যাশিত মানুষদের মোকাবেলা করা সহজ। নিয়ন্ত্রণ, ওই মুহূর্তে নীরবতা মানে দুর্বলতা না, এটা চাপের মধ্যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা। অনুভূতিগুলো অনুভব করার ক্ষমতা, কিন্তু সেগুলোকে তোমার আচরণ নিয়ন্ত্রণ করতে দেওয়া না, এটাই আত্মনিয়ন্ত্রণ। আর আত্মনিয়ন্ত্রণ হলো সব অন্য শক্তির ভিত্তি। যদি তোমার জিহ্বা নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমার জীবন নিয়ন্ত্রণ করতে পারবে না। যদি তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবে না। যদি প্রতিটা উত্তেজনায় তুমি প্রতিক্রিয়া দেখাও, তাহলে তুমি নেতৃত্ব দিচ্ছ না, নেতৃত্ব দেওয়া হচ্ছে। বেশিরভাগ মানুষ যেটা বুঝতে পারে না সেটা হলো, বোঝো তো, কেউ তোমার অবমাননা করলে চুপ থাকলে তোমার মনের ভারসাম্য নষ্ট হয়। ওরা প্রত্যাশা করে তুমি প্রতিক্রিয়া দেখাবে, ওরা রেজিস্ট্যান্সের জন্য তৈরি থাকে, পরিস্থিতি আরও খারাপ করার জন্য প্রস্তুত থাকে। কিন্তু তুমি যদি কিছু না দেখাও, ওদের তখন নিজেদের অসহায় লাগে। ওরা বেশি কথা বলে, বেশি ব্যাখ্যা দেয়, নিজের অনিরাপত্তা প্রকাশ করে। আর তুমি তখন স্থির থেকো। শান্ত থাকা ভয় দেখায়, কারণ এটা দেখায় তুমি সহজে নাড়াচাড়া হও না। কিন্তু চুপ থাকা মানে দমিয়ে রাখা নয়। স্টোইসিজম মানে আবেগহীনতা নয়, এটা মানসিক পরিপক্কতা। তুমি রাগটা অনুভব করো, তীব্রতা বুঝতে পারো, পাল্টা আঘাত দেওয়ার ইচ্ছাটা লক্ষ্য করো, তারপরও তুমি সেটা করো না। ওই থেমে থাকার মুহূর্তটা, উদ্দীপনা আর প্রতিক্রিয়ার মাঝে যে ফাঁকা জায়গা আছে, সেখানেই ক্ষমতা থাকে। আজকের যুগে এটা বিরল ব্যাপার। সবাই তো তাৎক্ষণিক প্রতিক্রিয়া, তাৎক্ষণিক উত্তর, তাৎক্ষণিক মতামত, তাৎক্ষণিক রাগের জন্য প্রস্তুত। কিন্তু যে থামে, চিন্তা করে, হিসেব করে, সে জিতবে। নীরবতাও তোমার ভবিষ্যৎকে রক্ষা করে। কত বন্ধুত্ব শেষ হয়ে গেছে রাগে ফুঁসতে বলা এক বাক্যের জন্য, কত ক্যারিয়ার নষ্ট হয়েছে এক টুকরো কথার জন্য।
আবেগে ভাসো না। এক মুহূর্তের অযাচিত কথায় কত নামদাম নষ্ট হয়েছিল দেখেছ? কথা চিরস্থায়ী, একবার বলা গেলে আর ফিরে নেওয়া যায় না। স্টোইকরা এটা গভীরভাবে বুঝত। কথা বলার আগে ভাবা উচিত, দরকারি হলে বলো। তাই যখন কেউ তোমাকে টেনে টানতে চায়, একটু থেমে যাও। যখন কেউ তোমার উপর সন্দেহ করে, চুপচাপ দেখো। যখন কেউ তোমার ব্যর্থতায় খুশি হয়, সেটা মনেই করো। তোমার উন্নতি হবে তোমার জবাব, তোমার নিয়মিততা হবে তোমার প্রতিক্রিয়া, তোমার ফলাফলই হবে একমাত্র যুক্তি। মানুষ তোমাকে দূরত্বপূর্ণ বলতে পারে, তারা তারা তোমাকে ঠান্ডা বলতেই পারে, তারা ভাবতে পারে তুমি দুর্বল কারণ তুমি কোনো রিয়াকশন দাও না কারণ তারা যখন আবেগে ভাসছে, তুমি তখন কৌশল গড়ে তুলছ। আর যখন সেই সময় আসবে, যখন তোমার উন্নতি অবিশ্বাস্য হয়ে উঠবে, যখন তোমার প্রগতি যে কোনো প্রতিরক্ষা থেকে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠবে, তখন তারা বুঝতে পারবে তোমার নীরবতা কখনো আত্মসমর্পণ ছিল না, এটা ছিল প্রস্তুতি। এটা যদি তোমার মনে লেগে থাকে, কমেন্টে লিখো, আমার নীরবতা আমার শক্তি। দ্বিতীয়টি, কৌশলের আগে নীরবতা। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় না কারণ তারা অক্ষম, তারা ব্যর্থ হয় কারণ তারা অনেক দ্রুত এগিয়ে চলে। তারা সুযোগ দেখে, তারা ঝাঁপিয়ে পড়ে, তারা সমালোচনার মুখোমুখি হয়, তারা প্রতিক্রিয়া জানায়, তারা চাপ অনুভব করে, তারা সিদ্ধান্ত নেয়, আর পরে তারা অনুতপ্ত হয়। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, তোমার মনের ওপর শক্তি তোমার আছে, বাইরের ঘটনাগুলোর ওপর নয়। এটা বুঝলে তুমি শক্তি পাবে। মনের ওপর শক্তি মানে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার ওপর শক্তি, আর হঠাৎ সিদ্ধান্ত নেওয়া ক্ষতিকর। নিজের জীবন ভাবো, কতবার তুমি খুব দ্রুত হ্যাঁ বলে ফেলেছ, পরে বুঝেছ যে তুমি একটা ফাঁদে পা দিয়েছ। একটা দারুণ ব্যবসার প্রস্তাব, যা তোমার সময় ব্যয় করেছে। একটা সম্পর্ক যা প্রথমে মজার লাগছিল, কিন্তু লাল ঝান্ডাগুলো তো আক্কা করনি। একটা ঝগড়া যেখানে তুমি একটা কথা বলেছিলে যা মুছে ফেলতে চাও। সব কিছুই ঘটেছে কারণ তুমি চিন্তা না করে আগে কাজ করেছিলে। চুপ থাকা মানেই পেছনে সরে যাওয়া নয়, চুপ থাকা মানে তোমার জন্য জায়গা তৈরি করা, আর জায়গা তৈরি মানে প্ল্যান করা। তুমি যখন চুপ থাকো, তখন তুমি তথ্য জোগাড় করছো, মানুষের গায়ের ভাষা দেখছো, কণ্ঠস্বর শুনছো, অসঙ্গতিগুলো খেয়াল করছো। অন্যরা যখন তাড়াহুড়ো করে কথা বলতে চায়, তুমি তখন পরিস্থিতি বুঝে নিচ্ছ। চিন্তা করো দাবার খেলা সম্পর্কে। মাস্টার, প্রতিটা পদক্ষেপের আগে নীরবতা, বিভ্রান্তি না, হিসেব কষা। তারা শুধু ভাবছে আমি পরেরটা কি করব, না, তারা ভাবছে আমি যদি এখানে হাঁটি ওরা কি করবে, তারপর 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 3 ধাপে গিয়ে 5 ধাপে গিয়ে 10 ধাপে গিয়ে। সেই নীরবতাই সাধারণদের থেকে মাস্টারদের আলাদা করে। এখন এটা তোমার জীবনে লাগাও। কেউ তোমাকে পাবলিকলি ক্রিটিসাইজ করলো, তোমার প্রথম প্রতিক্রিয়া হয় নিজেকে রক্ষা করো। কিন্তু স্ট্র্যাটেজিক নীরবতা জিজ্ঞেস করে, এটা কি আমার শক্তি খরচ করার মতো? ওরা সত্য খুঁজছে নাকি? মনোযোগ দিচ্ছ? আমি যদি শান্ত থাকি, তারা কি নিজেদের ফাঁস করবে? প্রায় তুমি যদি আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া না দেখাও, অন্য মানুষটা নিজের আগ্রাসনের ফাঁড়ে ভেঙে পড়ে। নীরবতা মানুষকে তাদের পরিকল্পনার চেয়ে বেশি কিছু প্রকাশ করতে বাধ্য করে, আর তথ্যই ক্ষমতা। সম্রাট যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে শাসন করতেন। প্রতিটি সিদ্ধান্ত হাজার হাজার মানুষের ওপর প্রভাব ফেলত। তিনি আবেগপ্রবণ হতে পারতেন না। এক ভুল পদক্ষেপ মৃত্যু ডেকে আনতে পারত। তাই তিনি ভেবেচিন্তে পদক্ষেপ নিতেন, লিখতেন, থেমে যেতেন। তার নীরবতার দ্বিধা ছিল না, এটা ছিল প্রস্তুতি। কিন্তু আজকাল চুপ থাকা যেন অস্বস্তিকর লাগে। তোমাকে তো শেখানো হয়েছে মুহূর্তে সাড়া দিতে, তড়িঘড়ি উত্তর, তড়িঘড়ি মতামত, তড়িঘড়ি রাগ। অ্যালগোরিথম দ্রুততার পুরস্কার দেয়, সমাজ শব্দে পুরস্কার দেয়, কিন্তু দক্ষতা ধৈর্যের পুরস্কার দেয়। বেশি কথা বললে তোমার কৌশল ফাঁস হয়ে যায়, তোমার উদ্দেশ্য সবাই বুঝে যায়, তোমার ভয় প্রকাশ পায়, তোমার আবেগের ট্রিগারগুলো সবাই দেখে ফেলতে পারে, আর তখন মানুষ নিজেদের মানিয়ে নেয়। কিন্তু তুমি যখন চুপ থাকো, তখন তুমি বোঝা মুশকিল, অপ্রত্যাশিত, বিপজ্জনক হয়ে ওঠো। একটা কাজের টিপস বলি, বড় কোনো ব্যাপারের আগে সিদ্ধান্ত নাও, 24 ঘন্টা সময় দাও। কোনো ঘোষণা দিও না, কাউকে ছলে বুঝাতে যেও না, কোনো আবেগময় আলোচনা করো না। শুধু ভাবো, লিখে ফেলো, সবচেয়ে খারাপ কি হতে পারে, সবচেয়ে ভালো কি হতে পারে, দীর্ঘমেয়াদী ফলাফল কি হবে। চমকে যাবে কতগুলো জরুরি সুযোগ শুধু চুপচাপ ভাবলেই হাতছাড়া হয়ে যায়। স্ট্র্যাটেজিক চুপ থাকা মানে কখন না জড়ানো উচিত সেটাও জানা। সব বিতর্কে তোমার ঢুকতে হবে না, সব অপমানের জবাব দিতে হবে না, সব নিমন্ত্রণ মেনে নিতে হবে না। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো একেবারেই কিছু না করা। কারণ স্পষ্টতা ছাড়া চলাফেরা মানে বিশৃঙ্খলা, কিন্তু চলাফেরা নীরবতার পরেই আসে নিখুঁততা। তাই কথা বলার আগে একটু থেমে যাও, প্রতিশ্রুতি দেওয়ার আগে ভেবে দেখো, প্রতিক্রিয়া দেখানোর আগে বিশ্লেষণ করো, নীরব থেকে পরিকল্পনা করো। তারপর এত পরিষ্কার, এত দৃঢ়, এত কার্যকরভাবে কাজ করো যে কেউ চিন্তাও করতে পারবে না।
তৃতীয় কথা, গভীর চিন্তা মানে নিজের মধ্যে প্রশ্ন তোলা। এটাই অস্বস্তিকর সত্যি। বেশিরভাগ মানুষ ব্যর্থতা থেকে পালায় না, তারা আয়নার সামনে দাঁড়ানোর থেকে পালায়। বসকে দোষ দেওয়া সহজ, সঙ্গীকে দোষ দেওয়া সহজ, শৈশবকে দোষ দেওয়া সহজ, সিস্টেমকে দোষ দেওয়া সহজ, কিন্তু একমাত্র কঠিন ব্যাপার হলো নিজের মধ্যে প্রশ্ন করা। এই সমস্যা কি আমি? মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, সকাল ঘুম থেকে উঠলে নিজের কাছে বলো, আজ যাদের সাথে আমার দেখা হবে তারা হস্তক্ষেপকারী, কৃতজ্ঞতাহীন, অহংকারী, মিথ্যাবাদী, ঈর্ষান্বিত ও রাগী হবে। কিন্তু আমি বুঝতে পেরেছি যে ভুল করা মানুষটির প্রকৃতি আমার নিজের সাথে সম্পর্কিত। শেষ লাইনটা খুব শক্তিশালী, আমার নিজের সাথে সম্পর্কিত একটা প্রকৃতি। তার মানে হলো, তুমি যে খারাপ গুণগুলো অন্যদের মধ্যে দেখো সেটাও তোমার মধ্যেই আছে। এটা গভীর চিন্তা, পৃথিবীকে বিশ্লেষণ করা নয়, বরং নিজের মধ্যেই বিশ্লেষণ করা। তোমার শেষ কোনো ঝগড়া বা ভুল বোঝাবুঝি নিয়ে ভাবো। তুমি হয়তো বারবার ভাবছো তারা কি বলেছিল, কি ভুল করেছিল, কিভাবে তোমার অবমাননা করেছে, কিন্তু কি তুমি নিজে থেকে প্রশ্ন করেছ, আমি কি এই ব্যাপারটা বাড়িয়ে তুলেছি? আমার অহংকার কি জিততে চেয়েছিল? আমি কি সত্যিই শুনেছিলাম, নাকি শুধু উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম? আমি কি সত্য খুঁজছিলাম, নাকি স্বীকৃতি? এসব প্রশ্ন কষ্ট দেয়, এজন্য বেশিরভাগ মানুষ এগুলোই করে না। স্টোইকরা প্রতিদিন রাতে নিজের ব্যাপারে কঠোর মূল্যায়ন করত। মোটিভেশনাল জার্নালিং নয়, বরং নির্মম আত্মসমালোচনা। আজ আমি কোথায় নিয়ন্ত্রণ হারালাম? কখন আবেগ যুক্তি ছাপিয়ে গেল? গর্বের কারণে আমি কোথায় উন্নতি হারালাম? এটা আত্মঘৃণা ছিল না, এটা ছিল আত্মনিয়ন্ত্রণ। কারণ যদি তুমি নিজের কাছে সোজাসুজি সত্যটা বলতে না পারো, তাহলে তুমি ইচ্ছেকৃতভাবে উন্নতি করতে পারবে না। বেশিরভাগ মানুষ ঠিক উল্টোটা করে, তারা নিজেরাই যুক্তি খুঁজে বের করে, গল্পটা মোছড়ায়। তাই তারা সবসময় ভিকটিমের মতো থাকে, আর নিজের অহংকার রক্ষা করতে গিয়ে তারা নিজের উন্নতির পথে বাধা দেয়। কারণ বাস্তবতা হলো, যদি একই সমস্যা তোমার সাথে আলাদা আলাদা চাকরি, আলাদা আলাদা বন্ধুত্ব, আলাদা আলাদা সম্পর্কেই বারবার ছুটে আসে, তাহলে একসময় তোমার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি এই সমস্যার সাধারণ কারণ? গভীরভাবে চিন্তা করার মানে হলো নিজের মুখোমুখি হওয়া। অন্ধ জায়গাগুলো। আমাদের সবারই কিছু ফিল্টার থাকে, অতীতের যন্ত্রণা, অতীতের প্রত্যাখ্যান, অতীতের অনিশ্চয়তা। এই ফিল্টারগুলো আমাদের পরিস্থিতি দেখার দৃষ্টিভঙ্গিকে বিকৃত করে। হয়তো তোমার বস তোমাকে অবজ্ঞা করেনি, হয়তো অতীতের অভিজ্ঞতার কারণে তুমি কর্তৃপক্ষের ব্যাপারে অতিরিক্ত সংবেদনশীল হয়েছ, হয়তো তোমার সঙ্গী তোমাকে আক্রমণ করেনি, হয়তো তোমার অহংকার ফিডব্যাক সামলাতে পারে না। গভীরভাবে চিন্তা করলে প্রশ্ন ওঠে, আমি কি বাস্তবতা পরিষ্কারভাবে দেখছি, নাকি আমার আহত অহংকারের লেন্স দিয়ে? এই ধরনের সততা বিরল, কারণ এটা সব ধরনের অজুহাত উড়িয়ে দেয়, আর অজুহাত দেওয়া আরামদায়ক। কিন্তু এখানেই পরিস্থিতি বদলাও। যখন তুমি পুরো দুনিয়াকে দোষ দাও, তখনই তুমি অসহায় থাকো। কিন্তু যখন নিজেকে প্রশ্ন করো, তখন তুমি আবার নিয়ন্ত্রণ ফিরে পাও। কারণ অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু নিজের অভ্যেস, প্রতিক্রিয়া, মানদণ্ড, প্রচেষ্টা নিয়ন্ত্রণ করতে পারো। এমনকি সম্রাটরাও নিজেদের প্রশ্ন করত। তারা ভাবত না ক্ষমতা পেয়ে তারা সঠিক হয়ে গেছেন। তারা জানত অহংকারই জ্ঞানের শত্রু, আর অহংকারের ওষুধ হল ক্রমাগত নিজেকে পর্যালোচনা করা। গভীর চিন্তাভাবনা মানে নিজের উদ্দেশ্যগুলোকেও প্রশ্ন করা। আমি কেন এই লক্ষ্যটা চাই? এটা কি আমার মূল্যের সঙ্গে মিল আছে, নাকি আমি তালি পাওয়ার পেছনে দৌড়াচ্ছি? আমি কি এই পরিস্থিতিতে আছি কারণ এটা ঠিক, না পরিবর্তন করতে ভয় পাই? কখনো কখনো যখন গা গুজে খুঁজো, বুঝতে পারো তুমি আসলে অন্য কারো প্রত্যাশা মাফিক জীবনযাপন করছো। এই উপলব্ধিটা একটু অস্থির করে দিতে পারে, কিন্তু একদম মুক্তি দেয়। এটা নিজের প্রতি কড়া থাকার ব্যাপার না, কঠোরতা লজ্জিত করে, সততা শক্তি বাড়ায়। তো একটা কাজের কথা বলি, প্রতিদিন রাতে নিজের কাছে 3টে প্রশ্ন করো। আজ আমি কোথায় শক্তির উপর ভিত্তি করে কাজ করলাম? কোথায় আমি কাজ করলাম অহংকার থেকে? কাল কি উন্নতি করব? লিখে ফেলো। বিচার করবে না, শুধু সচেতন হও। সময়ের সাথে সাথে প্যাটার্নগুলো নিজেই সামনে আসবে। একই ট্রিগার, একই প্রতিক্রিয়া, একই দুর্বলতা। আর একবার স্পষ্ট দেখতে পেলে সেগুলো ভেঙে ফেলতে পারবে। বেশিরভাগ মানুষ অটোমেটিক মোডে চলে, গভীর চিন্তাবিদেরা ইচ্ছাপূর্বক জীবিত থাকে, আর যে ব্যক্তি প্রথমে নিজেকে প্রশ্ন করে সে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। চতুর্থ, মুহূর্তের বাইরে ভাবো। বেশিরভাগ মানুষ পরবর্তী 5 মিনিটের মধ্যে আটকে থাকে। তারা এখন যা ভালো লাগে খায়, তারা এখন যা শক্তিশালী লাগে তাই বলে, তারা যা এখন কঠিন মনে হয় সেটা ছেড়ে দেয়, আর পরে তারা ভাবতে থাকে কেন তাদের জীবন দুর্বল লাগছে। ওরা বুদ্ধিমান না, ওদের দৃষ্টিভঙ্গির অভাব। মার্কাস অরেলিয়াস বলেছিল, নিজেকে বর্তমানেই সীমাবদ্ধ রাখো। প্রথমে এটা শুনলে মনে হতে পারে দীর্ঘমেয়াদী চিন্তার বিপরীত, কিন্তু আসল কথাটা হলো, যা নিয়ন্ত্রণে নেই তার জন্য চিন্তা করো না, যা ইতোমধ্যে ঘটেছে তার জন্য পিছু টান করো না। কিন্তু যে সিদ্ধান্ত তুমি এখন নিচ্ছ সেটা পুরোপুরি নিয়ন্ত্রণ করো, কারণ সেই সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে।
বর্তমান মুহূর্তটাই একমাত্র জায়গা যেখানে ভবিষ্যৎ গড়ে ওঠে। বেশিরভাগ মানুষ তাদের সিদ্ধান্তের প্রথম প্রভাবটাই দেখতে পায়। তারা জাঙ্ক ফুড খায়, সেটা মজার লাগায়। তারা ওয়ার্কআউট বাদ দেয়, তখন একটু হালকা লাগে। ঝগড়ার সময় তারা পাল্টা জবাব দেয়, তখন মনে হয় তারা জয়ী, তাৎক্ষণিক পুরস্কার। কিন্তু তারা দ্বিতীয় বা তৃতীয় প্রভাবটা দেখতে পায় না। সেই জাঙ্ক ফুড অভ্যেসে পরিণত হয়, সেই বাদ দেওয়া ওয়ার্কআউট জীবনধারায় বদলে যায়, সেই আবেগপ্রবণ প্রতিক্রিয়া সুনাম হয়ে দাঁড়ায়। গভীর চিন্তাবিদেরা শুধু জিজ্ঞেস করে না এখন কেমন লাগছে, তারা জিজ্ঞেস করে এটা কোথায় নিয়ে যাবে, এই পথ কি কিছু ফলাবে। এই প্রশ্নটাই সবকিছু বদলে দেয়। ভাবো তো 1 বছর পরে তোমার জীবন কেমন হবে? আজ যেভাবে সিদ্ধান্ত নিচ্ছ ঠিক সেভাবেই যদি চলতে থাকো, তাহলে কি তুমি আরও শক্তিশালী, শান্ত, নিয়ন্ত্রণশীল হবে, নাকি শুধু আরাম পাবে? মুহূর্তের বাইরে ভাবা মানে নিজেকে একটু ছেড়ে দিয়ে দেখতে হবে। নিজের জীবনকে যেন একটা স্ট্র্যাটেজি গেমের মতো খেলা ভাবো। তুমি একই সাথে খেলোয়াড় আর পরিকল্পনাকারী। তুমি ভাবো, যদি এখন এই আচরণকে সহ্য করি তাহলে আমি কি ধরনের প্যাটার্ন তৈরি করছি। আজ যদি আরামই বেছে নেই তাহলে আমি নিজের কোন ভার্সনকে তৈরি করছি। আমি কি শক্তিশালী হচ্ছি? যদি আমি এখানে আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া জানাই, তাহলে আমি কি ধরনের পরিচয় গড়ে তুলছি? কারণ পরিচয় নাটকীয় মুহূর্তে তৈরি হয় না, এটা ছোট ছোট বারবার নেওয়া সিদ্ধান্তে তৈরি হয়। একবার সিগারেট খেলে স্বাস্থ্য নষ্ট হয় না, কিন্তু বারবার খেলে হয়। একবার রাগ করে চিৎকার করলে সুনাম নষ্ট হয় না, কিন্তু বারবার আবেগের অস্থিরতা সুনাম নষ্ট করে। একবার মিথ্যা বললে বিশ্বাস ভেঙে পড়ে না, কিন্তু ধারাবাহিক মিথ্যাচার করে ভেঙে পড়ে। সবকিছু জমা হয়। স্টোইকরা এটা গভীরভাবে বুঝত। ছোট ছোট দৈনন্দিন শৃঙ্খলা অটল চরিত্র গড়ে তোলে। সামান্য ছোট ছোট দুর্বলতা একদিন নীরবে আফসোসে বদলে যায়। চল এবার সত্যি করি, কেউ তোমার সামনে তোমার অপমান করলে তোমার অহংকার প্রতিশোধ চায়। তুমি চাও মুহূর্তটা নিজের করতে। কিন্তু একটু ভাবো, যদি তুমি আবেগে দৌড়াও তাহলে তুমি শুধু প্রতিক্রিয়াশীল দেখাবে। তুমি তাদের অপমানকে বৈধতা দিচ্ছ, অনাবশ্যক শত্রু তৈরি করছো। কিন্তু তুমি যদি শান্ত থাকো তাহলে তোমার একটা ভালো সুনাম গড়ে ওঠে, আর সুনাম আবেগের চেয়ে অনেক দ্রুত বাড়ে। অথবা তুমি হয়তো আরামের সঙ্গে উন্নতির মধ্যে পছন্দ করতে চাচ্ছ। এমন একটা চাকরি যা এখন ভালো বেতন দেয় কিন্তু কিছু শেখায় না। এমন একটা পথ যা এখন কঠিন লাগতে পারে কিন্তু দক্ষতা গড়ে তোলে। বেশিরভাগ মানুষ তৎক্ষণাৎ পুরস্কার পছন্দ করে, কিন্তু 5 বছর পর সেই আরামদায়ক পথ যেন একটা খাঁচা হয়ে দাঁড়ায়। মুহূর্তের বাইরে চিন্তা করাটা তোমাকে মানসিক ছলচাতুরি থেকে বাঁচায়। ছলচাতুরিরা সবসময় বর্তমান সময়ে কাজ করে। তারা তোমার রাগকে ছড়িয়ে দেয়, তোমার অহংকারকে টানতে থাকে। তারা তোমার সিদ্ধান্ত নিতে জোর দেয়, কারণ জরুরি পরিস্থিতি স্পষ্টতা নষ্ট করে। কিন্তু যখন তুমি থেমে জিজ্ঞেস করো এরপর কি হবে, তখন তুমি সেই মায়া ভাঙতে পারো। তুমি দেখতে পাও কে তোমার প্রতিক্রিয়া থেকে লাভবান হচ্ছে, এবং হঠাৎ করেই তুমি আর কারো নিয়ন্ত্রণে থাকো না। সত্যিটা এই যে মুহূর্তের বাইরে চিন্তা করাটা ধৈর্য ধরে। বেশিরভাগ মানুষ এখনই পরিবর্তন চায়, কিন্তু আসল শক্তি ধীরে ধীরে নীরবে বারবার তৈরি হয়। প্রতিটা সিদ্ধান্ত তোমার ভবিষ্যতের জন্য জমা বা উত্তোলন, কোনো নিরপেক্ষতা নেই। তাই যখন মার্কাস বলে বর্তমানেই সীমাবদ্ধ থাকো, তার মানে হলো এই মুহূর্তটা পুরোটা নিয়ন্ত্রণ করো, কারণ এই মুহূর্তটাই তোমার ভবিষ্যতের ইট বেঁধে দিচ্ছে। আবেগের জয় জয়কারে জীবন কাটানো বন্ধ করো, দীর্ঘমেয়াদী আধিপত্যের জন্য জীবনযাপন শুরু করো। পঞ্চম কথা, নীরব জয়গুলো বেশি টিকিয়ে থাকে। সবাই স্পটলাইট চায়, কিন্তু চ্যাম্পিয়নশিপ ফটো, ভাইরাল ঘোষণা, সবার তালি। কিন্তু বেশিরভাগ মানুষ যা বুঝে না সেটা হলো, যত বেশি চিৎকার করবে জয়ের, ততই বড় হবে নিশানা। মার্কাস অরেলিয়াস বলেছিল, মৃত্যু থেকে মানুষকে ভয় পেতে হবে না, বরং ভয় পেতে হবে জীবনের শুরু না করার। জীবনের শুরু মানে সফলতা দেখানো নয়, মানে হলো এমন কিছু তৈরি করা যা সত্যি, যদিও কেউ তালি না দিক। বেশিরভাগ মানুষ আসলে সফলতা চায় না, তারা সফলতার ছলনা চায়। তারা চায় সবাই যেন তাদের জয় দেখতে পায়। কিন্তু জোরে জোরে জয় পাল্টা আঘাত নিয়ে আসে। লটারি জেতাদের কথা ভাবতো, তারা জোরে জোরে আনন্দ করে, চোখে পড়ার মতো করে জীবন পরিবর্তন করে, গর্ব করে সবাইকে জানায়। আর হঠাৎ করে পুরনো বন্ধুরা ফিরে আসে, নতুন সুযোগ আসে, ঈর্ষা হয়, প্রত্যাশা বেড়ে যায়, চাপ বাড়ে। আর কয়েক বছরেই অনেকেই আর্থিকভাবে ধসে পড়ে, কারণ আওয়াজ শিকারীদের টানে। এখন এর সঙ্গে তুলনা করো কাউকে যারা ধীরে ধীরে ধন গড়ে তোলে দশক ধরে। কোনো উঁচু কথা হয় না, কোনো নাটকীয় উদযাপন হয় না, কারো স্বীকৃতির দরকার হয় না, শুধু থাকে সিস্টেম, শৃঙ্খলা আর চক্রবৃদ্ধি, চেষ্টা। কেউ তাদের ওঠা দেখে না, কিন্তু কেউ তাদের নিচে নামাতেও পারে না। শান্ত বাতাস বেশি স্থায়ী হয়, কারণটা মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত, চমকের উপর নয়। যখন জোরে জয়ে তুমি বিজয়ী হও, তখন চাপ তৈরি হয়। বারবার জিততে হবে এই চাপ, সেটা ধরে রাখতে হবে এই চাপ, নিজের সেরা মুহূর্তকে ছাড়িয়ে যেতে হবে এই চাপ। তুমি তোমার সেরা মুহূর্তের বন্দী হয়ে যাও। প্রতিটি পদক্ষেপ ওই এক বড় জয়ের সঙ্গে তুলনা করা হয়। আর হঠাৎ করেই তুমি আর গড়ে তুলছ না, তুমি রক্ষা করছো। কিন্তু যখন তুমি চুপচাপ জিতে যাও, তখন তুমি স্বাধীন থাকো। বিকশিত হওয়ার স্বাধীনতা, ব্যক্তিগতভাবে ব্যর্থ হওয়ার স্বাধীনতা, উন্নতি করার স্বাধীনতা, জনতার বিচার ছাড়া। এখানে একটা মনস্তাত্ত্বিক সত্য আছে। তুমি অনেক আগেই তোমার সাফল্যের কথা জানালে, তোমার মস্তিষ্ক আগেভাগেই নিজেকে পুরস্কৃত করে ফেলে। তালে তালে পাওয়া প্রশংসা, লাইক, তালি থেকে ডোপামিন পেয়ে তুমি হঠাৎ করেই কম ক্ষুধার্ত হয়ে পড়ো।
এজন্যই যারা বারবার তাদের লক্ষ্য নিয়ে কথা বলে তারা প্রায়ই সেটা অর্জন করতে পারে না। ঘোষণা করা যেন সফলতা মনে হয়, কিন্তু সেটা আসলে নয়। শান্ত চুপচাপ কাজ করা মানুষরা আগেভাগেই উৎসব না করে তাদের গতিকে ধরে রাখে। তারা প্রথমেই মজবুত ভিত্তি গড়ে তোলে। চল এটা করি। প্র্যাকটিক্যাল। তুমি একটা বড় ক্লায়েন্ট পেয়েছো, প্রথম চিন্তা সেটা সবাইকে জানানো। কিন্তু এখন তোমার প্রতিদ্বন্দ্বীরা চোখ রাখছে, তোমার দর্শকরা আরও কিছু আশা করছে, তোমার সুনাম একটাই ফলাফলের ওপর নির্ভর করছে। আর যদি ওই ডিল ভেঙে যায় সেটা সবাই দেখে ফেলবে। কিন্তু যদি চুপচাপ জিতে যাও তাহলে তুমি তোমার পাওয়ার, তোমার ফ্লেক্সিবিলিটি, তোমার শান্তি সবই রক্ষা করতে পারবে। চুপচাপ বিজয় আরও দ্রুত বাড়ে, কারণ যারা জোরে শোরগোল করে বিজয় উদযাপন করছে তুমি তখনই তৃতীয় ধাপের কাজ শুরু করে দিচ্ছ। কোনো পারফরমেন্স নয়, কোনো বিভ্রান্তি নয়, শুধু গতি। আর গতি হলো শক্তি। চুপি চুপি সাফল্য তোমার সম্পর্ককেও ঠিক রাখে, জোরে জোরে সাফল্য মাঝে মাঝে দূরত্ব তৈরি করে। মানুষ তোমার উপর নানা ধারণা গড়ে তোলে, তারা নিজেদের কম মনে করে, তারা হিসেব নিকেশ করতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে বেড়ে ওঠা তোমাকে স্থির রাখে। তুমি কোনো ভূমিকাই পালন করছো না, শুধু ধীরে ধীরে শক্তিশালী হচ্ছ। আর একটা কথা অনেকেই বুঝতে পারে না, ধীরে ধীরে আসা জয়গুলো ভালো করে টিকে থাকে। জোরে জোরে জয় মুহূর্তের ওপর নির্ভর করে, মুহূর্ত ফুরিয়ে যায়, ট্রেন্ড বদলে যায়, তালি থেমে যায়। কিন্তু ধীরে ধীরে আসা জয় সিস্টেমের ওপর দাঁড়িয়ে থাকে। চরিত্র, শৃঙ্খলা, সততা, এগুলো ওটা সময়ের সঙ্গে আরও গভীর হয়। একটা ট্রফি ধুলো জমায়, চরিত্র সম্মান যোগায়। মানুষ বছর পরে তোমাকে যখন মনে করবে সেটা তোমার একটুখানি সাফল্যের জন্য নয়, তারা মনে রাখবে তুমি কতটা স্থির ছিলে, কতটা নিয়ম মেনেছ, তোমার ফলাফল কতটা ধারাবাহিক হয়েছে। তাই চুপচাপ জয় করো, নীরবে গড়ে তোলো, ঘোষণা না করে নিজেকে উন্নত করো। তোমার অগ্রগতি যেন খুঁজে পাওয়া যায়, ঘোষণা না করা হয়। কারণ সবচেয়ে বিপজ্জনক সাফল্য হলো যা কেউ আশা করতে পারেনি। 6 নম্বর, কাজের কথা ঘোষণা করো না। যেদিন তুমি তোমার কাজের কথা ঘোষণা করবে, বিল্ডিং করলে তুমি কন্ট্রোল হারাও, মতামত আসতে শুরু করে, সন্দেহ জমে, মনোযোগ ভাঙে। আর তার বেশিরভাগ আসে সহায়তার ছদ্মবেশে। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, ভালো মানুষ কি হওয়া উচিত তা নিয়ে আর সময় নষ্ট করো না, ভালো মানুষ হও। ওই কথার কড়কড়ে ভাবটা লক্ষ্য করো। তিনি বলেননি ভালো মানুষ হওয়ার কথা বলো, ইচ্ছা প্রকাশ করো, রূপান্তরের পর সেটা শেয়ার করো। তিনি বললেন ভালো মানুষ হও। কাজটাই হলো তোমার বক্তব্য, বাকিটা সব আওয়াজ। আসলেই যা ঘটে তা হলো কাজ শেষ না করে আগে থেকেই ঘোষণা দিলে প্রথমেই তুমি ঝুঁকিতে পড়ো। মানুষ বলবে এটা ঝুঁকিপূর্ণ, বাস্তববাদী হও। তারা ভয়কে পরামর্শের আড়ালে লুকিয়ে রাখে। আর তুমি নিজেও বলো আমার কিছু যায় আসে না, তবুও তাদের কথা মনের কোণে থেকে যায়। যখন কঠিন সময় আসে তখন সেই সংখ্যাগুলো আবার মাথায় ঘুরে বেড়ায়। এখন শুধু কাজের কষ্ট নয়, তাদের সীমাবদ্ধতা শব্দগুলো নিজের মনে লড়াই করে যাচ্ছ। দ্বিতীয়ত, তুমি ভুল দায়িত্ববোধ তৈরি করো। যখন তুমি তোমার পরিকল্পনা সবাইকে জানিয়ে দাও তখন তুমি হয়ে যাও তাদের প্রত্যাশার কাছে জবাবদিহিতা, তাদের সময়সীমার প্রতি দায়বদ্ধতা, তাদের সফলতার সংজ্ঞার প্রতি সম্মান, তাদের কৌতূহলের প্রতি যত্ন। তুমি সিদ্ধান্ত নিতে শুরু করো যেন মানুষ তোমাকে ধারাবাহিক মনে করে, কার্যকর মনে না করে। তুমি তোমার কৌশল এমনভাবে বদলে ফেলো যাতে অন্যদের কাছে বুঝতে সুবিধা হয়। আর ধীরে ধীরে তোমার ভিশন ম্লান হয়ে যায়। তৃতীয়টা, আর এটা বেশ বিপজ্জনক, তোমার মস্তিষ্ক খুবই আগে আগে পুরস্কৃত করে। যখন তুমি বলো আমি একটা ব্যবসা শুরু করছি আর মানুষ উৎসাহিত হয়, তখন তোমার মস্তিষ্ক ডোপামিন ছেড়ে দেয়। এটা অগ্রগতির মতো অনুভূত হয়, কিন্তু তুমি একটুও কিছু তৈরি করনি, অধিকক্ষণ হয়নি। ঘোষণা করলেই সাফল্য হয়ে যায় আর আগ্রহ হারিয়ে যায়। আসল নির্মাতা যারা, তারা এটা বুঝে। তারা জিমের কথা বলে না, তারা শুধু ট্রেনিং করে। তারা বই লেখার কথা বলে না, তারা লেখে। তারা নিজেকে উদ্যোক্তা বলে না, তারা এমন সিস্টেম তৈরি করে যা আয় করে। টাইটেল তো সস্তা ব্যাপার, কাজ করে দেখানোই বড় কথা। ভাবো কেউ বই লিখছে, যদি ঘোষণা করে সবাই জিজ্ঞেস করে কেমন চলছে, তখন ওদের আপডেট দিতে চাপ পড়ে। তারা লিখতে শুরু করে যাতে কিছু থাকে দেখানোর মতো। রিপোর্ট, গল্পটা গভীরতার দাবিদার না বলে নয়, কাজটা পরিশোধনের যোগ্য নয় বলে নয়, বরং তারা অগ্রগতি দেখাতে চায় বলে। কাজটা তখন পারফরমেন্সে পরিণত হয়। কিন্তু যখন তুমি নীরবেই লেখো তখন কোনো দর্শক নেই, কোনো তালি নেই, কোনো প্রভাব ফেলবার চাপ নেই, শুধু তুমি আর মানদণ্ড। সেটাই হলো পবিত্রতা, সেটাই হলো দক্ষতা। ঘোষণা করার আরেকটা বিপদ আছে, সেটা প্যারাসাইটদের আকর্ষণ করে। যারা অবদান ছাড়াই সম্পর্ক চান, যারা সময় নষ্ট না করে দ্রুত এগিয়ে যায়, তারা নকল করে। সমালোচকরা যারা হুমকিতে পড়ে এবং চেষ্টা করে বাধা দেওয়া। কিন্তু যখন তুমি চুপি চুপি কাজ করো তখন তুমি অনিশ্চিত, খুঁজে পাওয়া কঠিন, স্পর্শ করা অসম্ভব হয়ে ওঠো। আর এটাই গভীর সত্য, যখন কেউ জানে না তুমি কি বানাচ্ছ তখন তোমার কাজের প্রতি ভালোবাসাই একমাত্র শক্তি হয়ে দাঁড়ায়। যদি তুমি প্রশংসা না পেয়ে টিকে থাকতে না পারো তাহলে সেটা কখনোই সত্যিকারের লক্ষ্য ছিল না, সেটা ছিল একটা পরিচয়ের অভিনয়। চুপচাপ থাকা অহংকার দূর করে, কারণ যখন তুমি ঘোষণা দাও না তখন ভান করতে পারো না তুমি পৌঁছে গেছো। তুমি স্পষ্ট দেখতে পাও কত দূর যেতে হবে এখনো। তুমি বিনয়ী থাকো, তুমি সতর্ক থাকো, তুমি নিয়মিত থাকো। আশ্চর্যের মধ্যেও
মধ্যেও একটা জোর থাকে। যখন তুমি ঘোষণা করো মানুষ আশা করে, কিন্তু যখন তুমি কোনো আগাম সতর্কতা ছাড়াই কাজ শেষ করো তখন মানুষ সম্মান করে, প্রত্যাশা চাপ তৈরি করে, ফলাফল প্রভাব ফেলে। তাই ব্যাখ্যা করা বন্ধ করো, ভিশন রক্ষা করা বন্ধ করো, প্ল্যান ঘোষণা করা বন্ধ করো, চুপি চুপি নিরলসভাবে কাজ করো, মানুষকে খালি জায়গাকে সন্দেহ করতে দাও। আর যখন কাজ শেষ হবে সেটা এত শক্ত হবে যে কখনোই কোনো ঘোষণার দরকার পড়বে না। যদি এটা লাগে নিচে টাইপ করো, আমি চুপচাপ কাজ করি, আমি উৎকর্ষে প্রকাশ করি। 7 নম্বর, মানুষকে কম মূল্যায়ন করতে দাও। তুমি জানো বেশিরভাগ মানুষ নিজেরা কম মূল্যায়িত হতে ভয় পায়। তারা চায় সবাই জানুক তারা কত স্মার্ট, কতটা সক্ষম এবং কত বড় সম্ভাবনা তাদের আছে। কিন্তু কম মূল্যায়িত হওয়া তোমার সবচেয়ে বড় কৌশলগত সুবিধাগুলোর একটা হতে পারে। জীবনের লক্ষ্য বেশি সংখ্যাগরিষ্ঠের পাশে থাকা নয়, বরং পাগলদের দলে পড়ে যাওয়া থেকে বাঁচা। মার্কাস অরেলিয়াস। যখন মানুষ তোমাকে হালকাভাবে নেয় তারা তাদের সতর্কতা কমিয়ে ফেলে। তারা তোমাকে কোনো হুমকি হিসেবে দেখে না, তারা তোমার জন্য প্রস্তুতি নেয় না, তারা তোমাকে পর্যবেক্ষণ করে না, তারা তোমার বিরুদ্ধে কিছু করে না। তুমি একদম সিরিয়াস হও আর ঠিক সেই সময়েই আঘাত করো, আগ্রাসী হয়ে নয়, বরং এমন দক্ষতায় যা তারা কখনো ভাবতেই পারেনি। ভাবো তো, খেলাধুলা, ব্যবসা বা জীবনের বড় বড় চমক কিভাবে ঘটে? সেটা ঘটে কারণ কাউকে কম মূল্যায়ন করা হয়। প্রতিপক্ষ ঠিকমতো প্রস্তুতি নিয়নি, প্রতিযোগী তাকে গুরুত্ব দিইনি, চ্যালেঞ্জটা সহজ মনে করে উপেক্ষা করেছে, আর সেই অবহেলায় জয়ী হওয়ার সুযোগ তৈরি করেছে। কিন্তু বেশিরভাগ মানুষ যা করে তা হলো তারা নিজেকে প্রমাণ করার চেষ্টা করে চলেছে। তাদের দরকার সবাইকে বোঝানো যে তাদের বুদ্ধিমত্তা, তাদের মূল্য, তাদের সক্ষমতা বুঝে নাও। তারা তাদের সাফল্যের আভাস দেয়, তারা বড় বড় নাম বলে নিজের পরিচয় দিতেই চায়, তারা অতিরিক্ত ব্যাখ্যা দেয় তাদের যোগ্যতার ব্যাপারে। এগুলো সবই অসুরক্ষার চিহ্ন। আর তার চেয়েও খারাপ হলো এতে তারা নিজেরা হাত খোলা করে ফেলে। যখন তুমি মানুষকে তোমাকে কম মূল্যায়ন করতে দাও তখন তুমি পুরো অন্য একটা খেলা খেলছো। তুমি অনুমোদন চাইছো না, তুমি তথ্য সংগ্রহ করছো। তারা তোমাকে হালকা করে দেখার সময় তুমি তাদের খেয়াল করছো। তারা তোমার সক্ষমতাকে কম দেখে, তুমি তাদের বুঝে নিচ্ছ। দুর্বলতা। তারা যখন নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে জোরে কথা বলে তুমি চুপচাপ তোমার প্রস্তুতি নিচ্ছ। ইতিহাস জুড়ে অনেক নেতাই মনে হয়েছিল নম্র, এমনকি নিষ্ক্রিয়, যারা বুঝতো না তাদের কাছে, কিন্তু সেটা আসলে একটা চালাকি ছিল। এতে তারা মানুষের প্রকৃত স্বভাব দেখতে পেত। মানুষ যখন ভাবে তুমি কোনো হুমকি নও তখন তারা তোমাকে তাদের আসল চেহারা দেখায়। তারা তাদের পক্ষপাত, কৌশল, দুর্বলতা সবই ফাঁস করে দেয়। তারা এমন একটা পরিকল্পনা তোমাকে হাতে তুলে দেয় যা দিয়ে তুমি তাদের পরাজয় করতে পারো, অথচ তারা তা বুঝতেই পারে না। কম মূল্যায়িত হওয়া চাপও কমায়। যখন কেউ তোমার কাছ থেকে বেশি আশা করে না তখন তুমি বিনা চাপেই কাজ করতে পারো, এক্সপেরিমেন্ট করতে পারো, ভুল করলেও সেটা গোপনে হয়, বিচার বিশ্লেষণ ছাড়াই শিখতে পারো। এই স্বাধীনতা তোমার উন্নতি আরও দ্রুত করে, কারণ তুমি অন্যের ধারণা নিয়ে টেনশন করো না। তোমার সব শক্তি ভালো হওয়াতেই খরচ হয়। এখন একটু স্পষ্ট করে বলি, তুমি যখন কোনো দর কষাকষিতে যাই, সামনে থাকা দলটা তোমার ব্যাপারে ভালো করে গবেষণা করেছে, কিন্তু তারা তোমার বয়স, তোমার চেহারা, তোমার পটভূমির কারণে তোমাকে হালকা আঁকে নিয়ে ফেলেছে। যাই হোক, প্রথমেই মনে হতে পারে ভুলটা শুদ্ধ করে নিজের কদর বাড়ানো দরকার, যেন সবাই বুঝতে পারে তুমি এখানে থাকার যোগ্য। কিন্তু সেটা ভুল, বরং তাদের ছেড়ে দাও তোমাকে হালকা চোখে দেখতে। ভাবতে দাও তারা আছে সুবিধার পজিশনে। কথা বলার থেকে বেশি শোনো। সহজ মনে হলেও এমন প্রশ্ন করো যেগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। দেখো তারা কেমন আচরণ করে যখন তারা মনে করে তারা নিয়ন্ত্রণে। আর তারপর ঠিক সেই মুহূর্তে প্রকাশ করো যে তুমি সবকিছু শুরু থেকে বুঝতে পেরেছিলে। তাদের অবস্থান তাদের থেকেও ভালো জানো তুমি করেছিলে। তুমি তাদের কৌশলটা বুঝে ফেলেছিলে। এমন পরিস্থিতির জন্য তুমি প্রস্তুত ছিলে যেগুলো তারা ভাবতেও পারেনি। সেই উলটপালট তাদের আত্মবিশ্বাসে মারাত্মক আঘাত দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, তুমি জিতেছ কারণ তারা কখনোই তোমার আসল রূপের জন্য প্রস্তুতি নিয়নি। তারা শুধু নিজেদের মাথায় তৈরি করা সংস্করণের জন্যই প্রস্তুত ছিল। মানুষদের ছোট করে দেখা একই সঙ্গে অপ্রয়োজনীয় সম্পর্কগুলো দূর করে দেয়। যারা তোমাকে বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে ছোট করে দেখে তারা তোমার জীবনে থাকা দরকারই না। তারা পৃষ্ঠপোষক, তারা বিচারক, তারা মূল্য দেয়। দেখানোর চেয়ে কাজটাই বেশি গুরুত্বপূর্ণ। ওরা তোমাকে কম বুঝতে পারে, বুঝতে দাও আর এগিয়ে চলে যাক। যারা তোমার আসল মূল্য বুঝতে পারে, তোমাকে প্রমাণ করতে হয় না, তাদেরই রাখা উচিত। তোমার মূল্য অন্যরা চিনে কিনা তা দিয়ে নির্ধারণ হয় না। কেউ বিশ্বাস না করলেই তোমার দক্ষতা কমে যায় না। তাই অন্যদের বোঝানোর জন্য শক্তি নষ্ট করা দরকার নেই। শুধু পারদর্শী হও, শুধু দক্ষ হয়ে ওঠো, শুধু অসাধারণ হও। ফলাফল নিজেই ভাষ্য দেবে। প্রত্যাশার থেকেও বেশি কিছু দেখানোতে একটা গভীর শক্তি থাকে। যখন মানুষ কম আশা রাখো আর বেশি দাও তখন প্রভাব অনেক বড় হয়। কিন্তু যখন মানুষ বেশি আশা করে কারণ তুমি নিজেই নিজের গুণগান করছো আর তুমি ঠিক তাই দিলে, তখন সেটা সাধারণ মনে হয়। কমে মূল্যায়ন করা আসলেই অসাধারণ প্রভাবের সুযোগ তৈরি করে। অনেকেই যে প্যারাডক্সটা বুঝতে পারে না সেটা হলো কম প্রমাণ করতে চাইবে তত বেশি প্রমাণ করবে। অনিশ্চয়তা নিজের কথা জানিয়ে দেয়, আত্মবিশ্বাস চুপ থাকে। যখন তুমি বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছো তুমি বুদ্ধিমান, তখন আসলে তুমি নিজের অনিশ্চয়তা প্রকাশ করছো। কিন্তু যখন তুমি নিজেরকে কম বোঝা নিয়ে আরাম বোধ করো তখন তুমি বুঝিয়ে দিচ্ছ যে তোমার তাদের অনুমোদনে দরকার নেই। আর সেই আত্মবিশ্বাস অনেক বেশি প্রভাবশালী কোনো কথার চেয়ে।
তাই তারা তোমার বুদ্ধিমত্তা কম আঁকড়ে ধরতে দিল। তারা তোমার পরিশ্রমের মূল্য কম বোঝুক, তারা তোমার উচ্চাকাঙ্ক্ষা কম মনে করুক, তারা তোমার শৃঙ্খলা কম ভাবুক। তাদের সঠিক করার চেষ্টা করো না, তাদের শেখানোর চেষ্টা করো না, কিছু প্রমাণ করার চেষ্টা করো না। শুধু তৈরি হতে থাকো, উন্নতি করতে থাকো, কাজ চালিয়ে যাও। আর যখন ফলাফল স্পষ্ট হয়ে যাবে তখন তাদের অবমূল্যায়ন। এটা তাদের লজ্জার ব্যাপার, তোমার সমস্যা না। কাউকে কম করে দেখা তখনই কষ্ট দেয় যখন তুমি তাদের অনুমানেই নিজের মূল্য বুঝতে চাও। কিন্তু যদি তুমি নিজের মূল্য তাদের মতামতের বাইরে থেকে জানো, তাহলে তাদের অবমূল্যায়নই তোমার সুবিধা হয়ে দাঁড়ায়। সেটা ব্যবহার করো, কাজে লাগাও, তার কারণেই জিতে যাও। ৮ নম্বর, তালি না পেলে জিতে যাও। চরিত্রের চূড়ান্ত পরীক্ষা খুব সহজ। কেউ দেখছে না তখনও কি তুমি জিততে পারো? কোনো স্বীকৃতি না থাকলেও কি সঠিক কাজটা করতে পারো? কোনো অর্থবহ কিছু গড়ে তুলতে পারো যখন কেউ নেই? শ্রোতা, ইতিহাসের সেরা মস্তিষ্কগুলো সারা জীবন এই প্রশ্নগুলোর জবাব হ্যাঁ দিয়েই কাটিয়েছে, আর তাই তাদের কীর্তি 1000 বছর পরেও এখনও বাজে। তুমি এই মুহূর্তেই জীবন ছেড়ে যেতে পারো, সেটাকেই তোমার কাজ, কথা আর চিন্তার মাপকাঠি বানাও। মার্কাস অরেলিয়াস। বেশিরভাগ মানুষের আসক্তি প্রশংসায়। তারা স্বীকৃতি চায়, তারা চায় কেউ তাদের চেষ্টা দেখুক আর তার মূল্যায়ন করুক। কিন্তু সত্যিটা কষ্টদায়ক। যদি তোমার চলার জন্য প্রশংসা দরকার হয়, তাহলে তুমি উদ্দেশ্য ড্রিভেন নও, তুমি অহংকারে চালিত। আর অহংকারের উপর দাঁড়ানো সাফল্য তো খুশির তালি থামলেই ভেঙে পড়ে। ভেবে দেখো, আসলে তুমি কেন এটা করো? ইনস্টাগ্রামের পোস্টগুলো, সম্ভাব্য প্রশংসা, কল্পিত স্বীকৃতি সব বাদ দিয়ে যদি কেউ না জানত, তবুও কি করতে? যদি বাহ্যিক কোনো স্বীকৃতির সম্ভাবনা না থাকত, তবুও কি কাজটার কোনো মানে থাকত? এই প্রশ্নটাই তোমার সত্যিকারের উদ্দেশ্যগুলো তুলে ধরে। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নেতারা চেয়েছিলেন অবিরাম প্রশংসা। তারা স্মৃতিস্তম্ভও তৈরি করতে পারত। প্রতিটি মোড়ে তারা নিজেরাই সন্তুষ্ট থাকত। তাদের প্রতিটি সিদ্ধান্তের জন্য জনসাধারণের জমজমাট উদযাপনের দরকার ছিল না। কিন্তু তারা সেটা করেনি, কারণ তাদের সন্তুষ্টি এসেছে ভালোভাবে তাদের দায়িত্ব পালনের মধ্যে থেকে, স্বীকৃতির জন্য নয়। প্রশংসা ছাড়া জেতা মানে তোমার নিজের মানদণ্ড বাইরে থেকে আসা প্রত্যাশার চেয়েও বেশি। তুমি কারো কাছে ভালো লাগার চেষ্টা করছো না, তুমি এমন একজন মানুষ হতে চাও যাকে তুমি সম্মান করো। তুমি তাদের অনুমোদন চাইছ না, তুমি নিজের অনুমোদন চাইছ। আর এই বদলটাই বদলে দেয় সবকিছু। যখন তোমার প্রশংসা দরকার হয়, তখন তুমি মতামতের দাস হয়ে যাও। তুমি সিদ্ধান্ত নাও কেমন দেখাবে সেটা নিয়ে, ঠিক হবার দিকটা নয়। তুমি এমন পথ বেছে নাও যা নজর কাড়ে, এমন পথ নয় যা আসল মূল্য তৈরি করে। তুমি ভাবনার বদলে ছাপ বাড়াতে চেষ্টা করো, আর ধীরে ধীরে একটা জীবন গড়ে তোলো যা দেখতে দুর্দান্ত লাগলেও ভেতরে ফাঁকা। কিন্তু যখন তুমি প্রশংসা ছাড়াই জিতো, তখন তুমি মুক্ত। কঠিন পথ নিতে পারো কারণ সেটা সঠিক। জনপ্রিয় না হলেও সিদ্ধান্ত নিতে পারো কারণ সেটা সত্যের সঙ্গে যায়। তোমার মূল্যবোধের সাথে মিল রেখে এমন কাজ করার স্বাধীনতা যেগুলো গুরুত্বপূর্ণ, যদিও কেউ খেয়াল না করুক, সেই স্বাধীনতাই হলো শক্তি। চল এটা বাস্তব জগতের উদাহরণ দিই। তুমি কোনো একটা প্রজেক্টে দেরি করে কাজ করছো, কেউ জানবে না তুমি দেরি করেই কাজ করেছো, তোমার বস সেটা দেখবে না, তোমার সহকর্মীরাও প্রশংসা করবে না, বাইরের কোনো পুরস্কার নেই একদমই। তবুও কি তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবে? তবুও কি সেই ছোটখাটো ঝামেলা ঠিক করবে যা আর কেউ খেয়াল করবে না? যখন সাধারণ কাজও কাউকে বোঝানো যাবে না, তখন কি তুমি উৎকৃষ্টতার জন্য লড়াই করবে? যদি তোমার দরকার হয় ভিড়ের তালি, তাহলে উত্তর হবে না। তুমি সম্ভব হলে শুধু চলেই যাও। তুমি তেমন কিছু করো যাতে চলতে পারে। আসল চেষ্টা রাখো তখনই যখন কেউ তোমাকে দেখছে। কিন্তু যদি তুমি জিতে যাও বেগানার প্রশংসা ছাড়া, তাহলে তুমিই তোমার সেরা দেয়, কারণ তোমার মানদণ্ড সেটা চায়, কারো চোখ থাকায় না। এই ব্যাপার সব জায়গায় প্রযোজ্য। কেউ দেখছে না এমন সময় কি তুমি স্বাস্থ্যকর খাও, কেউ খেয়াল রাখছে না এমন সময় কি তুমি তোমার কথা রাখো, কেউ তোমাকে দোষ দিতে পারবে না এমন সময় কি তুমি নিয়ম মেনে চলো। এই ব্যক্তিগত জয়গুলোই আসলে চরিত্র গড়ে তোলে। সবার সামনে তো সবাই ভালো কাজ দেখায়, আসল সৎ মানুষ হলো যেই কাজ করে যখন কেউ দেখছে না। সবাই তো বাইরে গিয়ে ভদ্রলোকের অভিনয় করতে পারে, সেটা তো সহজ। কিন্তু যখন কেউ প্রশংসা করে না, পুরস্কার দেয় না, কেউ দেখেও না, তখন গোপনে সৎ থাকা সেটাই দুর্লভ, সেটাই আসল। প্রশংসা ছাড়া জিতলে তুমি পাবলিকের মনোভাবের বদল থেকে নিজেকে রক্ষা করতে পারো। প্রশংসা তো বিশ্বাসযোগ্য নয়, আজকের নায়ক কালকের খলনায়ক। যারা আজ তোমাকে উৎসাহ দেয়, ট্রেন্ড বদলালে তারাই তোমাকে সমালোচনা করবে। যদি তুমি নির্ভরশীল হও, তাদের প্রশংসায় তুমি উড়ে যাও, তারা যখন তোমাকে প্রত্যাখ্যান করবে তখন তুমি ভেঙে পড়বে। কিন্তু যদি তুমি উভয়ের বাইরে থাকো, তাহলে কেউ তোমাকে দুলাতে পারবে না। আর একটা ব্যাপার আছে যা পাবলিক জয়ের মতো আনন্দ দেয় না, সেই ব্যক্তিগত জয়। যখন তুমি কঠিন কিছু করো আর শুধু তুমিই জানো, তখন একটা নীরব গর্ব থাকে যা বাইরের কোনো স্বীকৃতির চেয়ে অনেক বেশি সন্তুষ্টিদায়ক। সেটা খাঁটি, অহংকারে দাগ নেই। শুধু তুমিই জানো তুমি যা করা দরকার ছিল সেটা করেছো। আর একটা বলি, লেখার প্রশংসার দরকার হলে তুমি সহজেই বোঝা যায়। মানুষ তোমাকে প্রশংসা দিয়ে চালাতে পারে, তারা প্রশংসা উইথহেল্ড করে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে, তারা নির্দিষ্ট আচরণগুলো সেলিব্রেট করে আর বাকিগুলো উপেক্ষা করে তোমার এনার্জি অন্যদিকে ঘোরাতে পারে। কিন্তু যখন তোমার প্রশংসার দরকার হয় না, তখন তুমি আর কাউকে চলতে পাও না। কেউ তোমাকে ভ্যালিডেশন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ তোমার তাদের ভ্যালিডেশনের দরকার নেই। ভাবো তো, বাবা মা যারা শুধু নির্দিষ্ট কিছু সাফল্যের জন্যই প্রশংসা করে আর বাকিগুলো উপেক্ষা করে, সেই শিশুটি সেই নির্দিষ্ট সাফল্যগুলোই অনুসরণ করতে শেখে, কারণ ওরা
মানে আছে না, শুধু তাই না, তারা প্রশংসা পায় বলে। এই ধারা বড় হয়ে যাওয়া পর্যন্ত চলে। মানুষ ক্যারিয়ার, সম্পর্ক, জীবনযাপন এমন কিছুই করে যা অন্যের থেকে প্রশংসা পায়, অথচ নিজের মনে সুখ সমৃদ্ধি তারা একদম উপেক্ষা করে। কিন্তু যখন তুমি প্রশংসার দাসত্ব থেকে মুক্ত হও, তখন তুমি নিজের জীবন ফেরত পাও। তুমি যা তোমার মূল্যবোধের ওপর ভিত্তি করে গুরুত্ব দাও, তাদের মতামতের ওপর নয়। তুমি যা বিশ্বাস করো সেটাই করো, তারা যা উদযাপন করবে সেটা নয়। তুমি যেই হতে চাও সেই ব্যক্তি হও, তারা যেই হতে চায় সে না। বোকাদের প্রশংসার কোনো মূল্য নেই। যদি হাজার হাজার মানুষ যা কিছুই অর্জন করনি তবু তোমার মাঝারি মানের প্রশংসা করো, সেটা কি অসাধারণ করে তোলে? যারা কোনো শৃঙ্খলা রাখে না, তারা যদি তোমার শৃঙ্খলা না থাকার খুশি হয়, তাহলে সেটা কি সঠিক প্রমাণ হয়? ভিড় সব ধরনের বোকামির প্রশংসা করে, তাদের তালি বাজানো কোনো মানে রাখে না। তাহলে আসলে তুমি কার সামনে ইমপ্রেস করতে চাও? যদি তারা এমন কেউ হয় যাদের তুমি সম্মান করো না, তাহলে তাদের তালি বাজানোর ব্যাপারে কেন মাথা ঘামাও? আর যদি তারা তোমার সম্মান করা মানুষ হয়, তাহলে কি তারা তোমাকে বেশি সম্মান করবে না যখন তুমি চুপচাপ ভালো কাজ করবে তাদের সমর্থ জ্বলে যাওয়ার চেয়ে? শেষ সত্যটা হলো এটাই, সবচেয়ে অর্থবহ জয়গুলো সেগুলো যা কেউ দেখেই না। প্রতিদিন সকালবেলা নিজের সঙ্গে লড়াই করে উঠে কাজ করার যেই যুদ্ধে তুমি জিতো, সেই লোভকে টের দাও যেটা মানা সহজ হলেও তুমি বসে না যাও। যে মানদণ্ড তুমি রাখো, কমালে হয়তো কেউ খেয়ালও করবে না। এই ব্যক্তিগত জয়গুলোই সব কিছুর ভিত্তি করে তোলে। তাই প্রশংসার অপেক্ষা না করে জিতো, কাজের সন্তুষ্টির জন্য কাজ করো। তুমি যা তৈরি করছো তার মূল্যের জন্য তৈরি করো, যে স্বীকৃতি পাবে তার জন্য নয়। উন্নতি করো, কারণ উন্নতি করাই নিজেই নিজের পুরস্কার। কারো নজর পড়বে কি না সেটা মাথায় রাখো না। তালি বাজুক বা না বাজুক তাতে কিছু যায় আসে না, কারণ তুমি একদম আলাদা খেলা খেলছো। তুমি এমন একটা জীবন গড়ছ যা তোমার জন্য অর্থপূর্ণ, তাদের জন্য কোনো বাহাবা পাওয়ার না। নীরবতা খালি থাকা নয়, গভীর চিন্তা করাটা অলসতা নয়, চুপচাপ জেতাটা লুকিয়ে থাকা নয়। এগুলো শক্তিশালীদের হাতিয়ার, বুদ্ধিমানদের কৌশল, এমন মানুষের অভ্যাস যারা স্থায়ী কিছু তৈরি করে। আসল শক্তি নিজেকে ঘোষণা করে না, আসল বুদ্ধিও করে না। প্রমাণের দরকার নেই, আসল জয় দেখানোর জন্য কেউ দেখতে হবে না। এমন একটা জগতে যেখানে আওয়াজ করাকে গুরুত্ব দেওয়া হয়, সবচেয়ে শক্তিশালী কাজ হলো চুপ থাকা শেখা। যেখানে সবাই পারফরমেন্সের বাজি ধরে, সেখানে সবচেয়ে বিপ্লবী কাজ হলো আসল কিছু গড়া। তাই চুপ থেকো, গভীরভাবে চিন্তা করো, নীরবে জিতো। বাকি সবাই তালি পেতেই থাকুক, আর তুমি উৎকৃষ্টতার পিছনে ছুটো। তারা পারফর্ম করুক, তুমি গড়ে তোলো। তারা কথা বলুক, তুমি কাজ করো। কারণ শেষ পর্যন্ত ফলাফল ব্যাখ্যা চায় না, গুণগত মান কোনো রক্ষার দরকার হয় না, চরিত্রের কোনো ব্যাখ্যা লাগে না। প্রমোশন, এই 8টা নীতি শুধু তত্ত্ব না, এগুলো হলো শক্তি, উদ্দেশ্য আর শান্তির সঙ্গে জীবনযাপনের একটা ম্যাপ। এগুলো আয়ত্ত করলে তুমি এমন একটা স্পষ্টতার সঙ্গে জীবন কাটাবে যা অনেকেই পায় না। এখন লাইক বাটনে চাপ দাও, তোমার প্রিয় কোনো অ্যাফার্মেশন কমেন্টে লিখে ফেলো, কারো সঙ্গে শেয়ার করো যাদের এটা শুনতে দরকার। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমরা এখনো শুরু করলাম মাত্র। মাস্টারি অর্জনের পথ দীর্ঘ, কিন্তু প্রতিটা পদক্ষেপ গুরুত্বপূর্ণ। তোমার অঙ্গীকার কমেন্টে পোস্ট করো। আমি সেই নীরব ঝড়।